প্রিয় 18তম ভাইবা প্রত্যাশী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনে যে নিবন্ধন পরীক্ষা অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অলরেডি কিছু ভাইবার ক্যান্ডিডেটদের ভাইবা শেষ হয়েছে এবং এখনও বাকি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ভাইবা চলছে। তো সাধারণত দৈনিক শিক্ষা .com থেকে আমরা যে ভিডিওগুলো দেখেছিলাম বা আপনারা যে ভিডিওগুলো দেখছেন, এখানে আসলে পূর্ণাঙ্গভাবে ভাইবার কথাগুলো বলা হয় না। বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে মূলত এগুলো একটু করে আপলোড করা হয়ে থাকে। আর আমি আজকে মূলত আপনাদের মাঝে আমার ভাইবার অভিজ্ঞতার কথা শেয়ার করার জন্য আসলাম। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক, ইংরেজি, বসুয়া উচ্চ বিদ্যালয়, রাজশাহী। তা আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে যে আমি যদি আমার ভাইবার অভিজ্ঞতার কথা জানাই, পাশাপাশি আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের কথাও যদি আমি আপনাদেরকে বলি, হয়তোবা এ থেকে আপনারা কিছু উপকৃত হবেন, যার জন্য মূলত আমি এই ভিডিওটি করছি আর কি। তো আমি জাস্ট একটু বলার চেষ্টা করতেছি সহজ এবং সাবলীনভাবে, যাতে আপনারা খুবই উপকৃত হন আর কি। তো ভাইবা বোর্ডে আসলে সবার মধ্যে যে বিষয়টা কাজ করে, এক ধরনের আতঙ্ক কাজ করে এবং ভয় বা ভীতি কাজ করে। আপনারা যারা প্রিলিমিনারি এবং রিটেন দিয়ে এবং ভাইবা বোর্ডে যারা চূড়ান্তভাবে যাচ্ছেন, সবার কাগজ অর্থাৎ ডকুমেন্টস যদি ঠিক থাকে এবং ম্যানারটা যদি ঠিক থাকে, হ্যাঁ, এবং আপনার যদি কোনোভাবে যদি আপনার মেজাজটা না হারান এবং যে ভাইবা বোর্ডে যে 3 জন এক্সপার্ট থাকেন, এর মধ্যে একজন সাধারণত আপনার ডকুমেন্টস বা পেপারস যেগুলো এগুলো চেক করে নিয়ে থাকবে বা দেখে, এবং অন্য একজন যিনি সচিব মহোদয় থাকেন উনি সাধারণত আপনার সঙ্গে আই কন্ট্যাক্টটা করবে, বাট উনি আপনাকে কোনো ধরনের প্রশ্ন করবেন না, বরঞ্চ উনি আপনাকে বিভিন্নভাবে সাহায্য করার চেষ্টা করবেন। বাট এইখানে আরেকজন যে এক্সপার্ট থাকেন বা এক্সটার্নাল থাকেন, উনি কিন্তু আপনাকে জাস্ট বা আপনাদেরকে প্রশ্ন করবে এবং বিভিন্নভাবে আপনাকে জাস্ট একটু মেজাজটা পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে আপনাকে পরিস্থিতির শিকার করাতে উনি চেষ্টা করবেন। সর্বশেষ বা সর্বপ্রথম যে বিষয়টা আমাদের করা উচিত, কোনোভাবে আপনি আপনার মেজাজ হারাবেন না বা রাগান্বিত হবেন না, সবসময় বিকুল হওয়ার চেষ্টা করবেন। কখনো ইউ শুড নেভার লুজ ইউর টেম্পার, কখনো আপনি আপনার মেজাজ হারাবেন না। এটা আপনাকে আমি রিকোয়েস্ট করতেছি আর কি, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি। তো যাক, এনওয়ে বেশি কথা না বলে আমি আমার ভাইবার কথা, পাশাপাশি আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল তাদের ভাইবার কথাও আপনাদেরকে জানাবো। এবং আমার 2 জন ক্লোজ ফ্রেন্ড, একজন হাই স্কুল নিবন্ধনে যে ভাইবা দেওয়ার পরেও তিনি ফেল করেছেন, এবং আরেকজন আমার বন্ধু অর্থাৎ যিনি ফেল করেছেন তিনি আফাজ উদ্দিন, হ্যাঁ, তিনি আমার একদম ক্লোজ ফ্রেন্ড ছিলেন এবং সে ভাইবা বোর্ডে ফেল করেছে। এবং কেন ফেল করেছে এবং সে বিষয়টা আমি একটু পরে জানানোর চেষ্টা করব। বাট আমার বন্ধু রাসেল যে কলেজ নিবন্ধন পরীক্ষায় অর্থাৎ ভাইবা বোর্ডে তাকে ফেল করা দেওয়া হয়েছিল এবং কেন ফেল করাইছে সে বিষয়গুলো নিয়ে মূলত আমি আজকে এখানে আলোকপাত করব ইনশাআল্লাহ। তো শুরুতে আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলি, সাধারণত আমি বা আমার ফ্রেন্ড সার্কেল যারা একসঙ্গে, আমাদের সাধারণত দুপুরে 12টার পরে আমাদের ভাইবার টাইমটা ছিল, বাট সরি 10টার থেকে আমাদের ভাইবার টাইমটা ছিল। ঠিক আমরা 10টায় উপস্থিত হয়েছিলাম, কারো 12টার পরে ছিল আর কি। আমরা জাস্ট একটু আগে গিয়েছিলাম এবং সেখানে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছিলাম। জাস্ট আমরা একে অন্যের সান্নিধ্যে আসলাম এবং একে অন্যের সঙ্গে কথাবার্তা বললাম। তো
তো সবার মধ্যে যে বিষয়গুলো ফুটে উঠছিল তাদের মধ্যে এক ধরনের ভয়, ভীতি এবং সঞ্চয়। আসলে চাকরি হবে কি না, ভাইবা কোন ধরনের করবে, সাধারণ গ্রামারের উপর প্রশ্ন করবে না কবিতার উপর, না ড্রামা বা লিটারেচার, এই যে বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে এক ধরনের ভয় ভীতি কাজ করতেছিল আর কি। তো এনিওয়ে, যে বিষয়টা সবারই মধ্যে হয়ে থাকে, জাস্ট উই আর নট এক্সেপশনাল অ্যাজ এ হিউম্যান বিইং, যেহেতু মানব জাতি হিসেবে আমরা ব্যতিক্রম নই, যার জন্য আমাদের মধ্যেও কিন্তু এই ধরনের কাজ করেছিল আর কি, ভয়ভীতি সৃষ্টি হয়েছিল। তো আমরা যখন একসঙ্গে গেলাম এবং বিভিন্ন জনে বিভিন্ন আমাদের যে একটা 5টা মনে বা 7-8টা বোর্ড উঠেছিল, আমি আমার বোর্ডে গেলাম আর বাকি 2 ফ্রেন্ড 2জন আর বোর্ডে চলে গেলেন আর কি, হাই স্কুল লেভেলে। তো আমার যে ক্লোজ ফ্রেন্ড যে কে কারণে ফেল করলো আরও 2জন, সেই বিষয়গুলো নিয়ে একটু পরে আলোচনা করি, কারণ ফেল বিষয়টা যদি আলোচনা করা হয় তাহলে সরাসরি আমাদেরকে নেগেটিভ প্রভাবটা কাজ করে। বাট আমি প্লাস আমার আর যে বন্ধু যে কলেজ নিবন্ধনে ফেল করেছে, তা আমরা 2জনে কিন্তু হাই স্কুলে যোগদান করেছি। আমার ফ্রেন্ড মোহনপুর, ওইখানে যার পছন্দের প্রতিষ্ঠান, সে ওইখানে যোগদান করেছে। আর আমি তো বলেই দিলাম রাজশাহী অর্থাৎ বসুয়া উচ্চ বিদ্যালয় রাজশাহীতে আমি যোগদান করেছি আর কি। তো অ্যানিওয়ে, যোগদান করা অর্থাৎ পরীক্ষার পর থেকে যোগদান পর্যন্ত আমাদের মাননীয় যে হেডমাস্টার সাহেব, উনি আমাদের কাছ থেকে কোনো ধরনের টাকা পয়সা দাবি করেননি এবং উনি খুব অনারেবল পারসন এবং অনেস্ট এবং হার্ডওয়ার্কিং। তিনি সার্বিকভাবে আমাদেরকে যে কোনোভাবে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছেন এবং আমরা কিন্তু প্রথম অবস্থায় যে বেতনের যে ইয়েটা আসে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি ইনশাল্লাহ। এই মাস থেকে আমাদের বেতন উঠবে। অনেকেই ভয় দেখে আসলে প্রথমবার এটা এই হবে ওই হবে সে হবে, জাস্ট এগুলো বললাম যেন আপনারা ভবিষ্যতে কেউ যেন ভয় না পান, এই বিষয়ের জন্য আমি মূলত বললাম আর কি বেসিক্যালি। তো অ্যাকচুয়ালি যে বিষয়টা আমি বলতে চাচ্ছি বা জানাতে চাচ্ছি আপনাদেরকে, সাধারণত ভাইবা বোর্ডে আমার পূর্বে প্রায় 3 থেকে 4 জন ক্যান্ডিডেট গিয়েছিলেন। আমার সিরিয়াল ছিল সম্ভবত চতুর্থ সিরিয়াল আমি ছিলাম, নাম্বার 4 পজিশন আমার ছিল ভাইবা বোর্ডের জন্য। তো আমি জাস্ট দেখলাম 2-3 জন খুব কুইকলি গেল আর বের হয়ে আসলো, একজন ভাই একটু পরে আসলো। তো আমি ওনাদের সঙ্গে একটু কৌশল বিনিময় করার চেষ্টা করলাম, বাট ফার্স্ট যে ক্যান্ডিডেটটা ছিলেন উনি কোনো ধরনের কথা না বলে উনি চলে গেলেন। তো যাওয়ার যে বিষয়টা আমি জেনেছিলাম, উনি সাধারণত রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে পড়াশোনা করে এসে তিনি ইংলিশ বিষয়ে চয়েস দিয়েছিলেন। আসলে এই জন্য তাকে 1 মিনিটও ওখানে রাখেনি, কাগজপত্র তার দেখে তাকে সঙ্গে সঙ্গে বের করে দিয়ে গেছেন। সুতরাং যাদের কাগজপত্রের ত্রুটি রয়েছে বা ভুল রয়েছে, এগুলো শুদ্ধ করতে হবে এবং সংশোধন করে নিয়ে যেতে হবে, সত্যায়িত কাগজ এগুলো নিয়ে যেতে হবে এবং পেপারসে যেন কোনো একটা পেপারস যেন আপনার ঘাটতি না পড়ে বা কোনো পেপারস যেন আপনি রেখে না যান। পেপারসগুলো সুশৃঙ্খল পরিবেশে এবং ভালোভাবে নিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে? তো তারপর এই অবস্থায় আমার ডাক পড়লো এবং আমি গেলাম। বাট তার পূর্বে আমার পরিচিত ভাই ছিল, ওনাকে আমি বললাম ভাই আপনাকে কোন ধরনের প্রশ্ন করেছে? তো উনি বলেছিলেন যে ভাই আপনি যান, তাহলে বুঝতে পারবেন কোন ধরনের প্রশ্ন করেছে। আমি তো একটু মানে ফিয়ারফুল করেছিলাম এবং একটু আনইজি ফিল করেছিলাম। আসলে এই যে একটা ভয় ভীতি, ওই যে ভদ্রলোক চলে গেলেন, কোনো কথাই বললেন না, পড়ার জন্য কিছুই বলতে চাচ্ছে না। তারপর আমি জাস্ট গেলাম, গিয়ে প্রথমে আমি বললাম স্যারদের বললাম মে আই কাম ইন মাই অনারেবল স্যার। তো জাস্ট তারা আমাকে ইশারা করলেন, আমি গিয়ে দরজায় গিয়ে তাদেরকে সালাম দিলাম। হ্যাঁ, একদম স্পষ্ট সালাম ব্যবহার করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি সালাম দিলাম। তারা আমাকে গেলেন এবং বসলেন, প্লিজ সিট ডাউন প্লিজ। দেন ওই পাশে যিনি পেপার চেক করতেছিলেন উনি জাস্ট আমার পেপারটা নিলেন। আমি দাঁড়িয়ে ওনাকে জাস্ট আমার এই যে ইয়েটা ছিল পেপারস রাখার যে জায়গাটা ছিল, আমি ওটা সুন্দর করে ফাইলটা খুলে আমি পেপারগুলো ওনাকে বের করে দিলাম। আগে থেকে আমি ফাইলটা খুলে কাগজগুলো হাতে নিয়েছিলাম, জাস্ট ওনাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে বিষয়টা, উনি সব কিছু কাগজ চেক আউট করা শুরু করলেন এবং আমাকে অনারেবল ম্যাডাম, জাস্ট আমার যে এক্সটার্নাল উনি ছিলেন অনারেবল ম্যাডাম, আর সচিব মহোদয় উনি জাস্ট ওনার দিকে একটু তাকিয়ে হালকা একটু সালাম বর্ষণ করলাম এবং ম্যাডামের সঙ্গে কৌশল বিনিময় করতেছিলাম। আসলে ম্যাডামটা ছিল অত্যন্ত কর্ডিয়াল এবং সো honorable, humble, and so pretty and look so beautiful as well as so
নাইস অ্যান্ড জলি মাইন্ডেড, হ্যাঁ, ওপেন হার্টেড পারসন আর কি। আমাকে খুবই ভালো লেগেছে ওনার সব কিছু দেখে, এবং আমাকে প্রথমে ওনার কর্ডিয়াল আসল দেখে আমাকে ভালো লেগেছে আর কি, এভরিথিং সব কিছু মিলে আর কি। তো উনি আমাকে বিষয়ে যে বললেন যে আপনি সাধারণত আপনি আর ইউ মোহাম্মদ সোহেল রানা, বলে ইয়েস ম্যাডাম মোহাম্মদ সোহেল রানা। দেন আমাকে বললে প্লিজ গিভ গিভ অ্যাট ফার্স্ট ইউ শুড ইন্ট্রোডিউস ইউর সেলফ। দেন আমি আমার ইউর সেলফ বললাম। অ্যাট ফার্স্ট আমি বললাম মাই নেম ইজ এমডি সোহেল রানা বলেছি। দেন তখন উনি আমাকে সরাসরি হেসে বললেন, মানে লাফিং অ্যান্ড জলি মাইন্ডেড গার্ল বললাম তো ম্যাডাম, উনি আমাকে সরাসরি বললেন ক্যান্ডিডেট অর্থাৎ প্রিয় শিক্ষার্থী অর্থাৎ ক্যান্ডিডেট, আপনি যে বলছেন এমডি, এমডি মানে তো মোহাম্মদ না, এমডি এমডি মানে কি, এমডির ফুল ফর্ম কি মোহাম্মদ না? এমডি আপনাকে কখনো বলা যাবে না, এমডি তো মানে ম্যানেজিং ডাইরেক্টর, তাই না? আমি বললাম থ্যাংক ইউ ম্যাডাম, এটা আমার আসলে মিস্টেক হয়ে গেছে, এই জন্য আই এম এক্সট্রিমলি সরি। দেন আমি বলার চেষ্টা করলাম মাই নেম ইজ মোহাম্মদ সোহেল রানা, মাই ফাদার্স নেম, এই জিনিসটা বললাম, মাই মাদার্স নেম বলে দিলাম, আই অ্যাম ফ্রম রাজশাহী, আই লিভ ইন রাজশাহী উইথ মাই ফ্যামিলি, এই যে বিষয়গুলো বললাম। বলার পরে জাস্ট উনি খুব কর্ডিয়াল আমাকে ধন্যবাদ দিলেন। দেন উনি আমাকে প্রশ্ন করলেন সরাসরি যে আপনি তো পরীক্ষা দিয়েছেন, আপনার রিটেন পরীক্ষা কেমন হয়েছিল? তা আমি বললাম ম্যাডাম আমার রিটেন পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তো কেমন মার্কস পেতে পারেন? আমি বললাম এই পরিমাণ মার্ক আমি পেতে পারি আর কি। ঠিক আছে, এভরিথিং সব কিছু ভালো। দে জাস্ট আমাকে উনি যে বিষয়টা বললেন যে আপনি তো কথা একটু ধীরে বলছেন, ইউ শুড অ্যালাউড ইউর ভয়েস। আমি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার অনারেবল ম্যাডাম, আই উইল ট্রাই। অ্যান্ড তারপর আমি বলার পরে ওনারা বলছেন যে if you selected, if you are selected for the post, how can you impress the other students at the first time, at the first class of your new students? তো এই বিষয়টা উনি বললেন যে আপনি যদি নতুন স্কুলে যে নতুন পরীক্ষার্থীদের সামনে নিজেকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, এই বিষয়গুলো আপনি একটু আমাদেরকে জানান। জাস্ট ইংলিশে এই প্রশ্নটা করা হয়েছিল। দেন আমি এই বিষয়গুলো বলার চেষ্টা করেছিলাম এবং ওনাদেরকে বলেছিলাম, উনি খুবই খুশি হলেন। দেন আমাকে ফাইনালি যে বিষয়টা উনি অবগত করলেন বা বোঝানোর চেষ্টা করলেন, অ্যাকচুয়ালি আপনার প্রশ্নেতে আমি খুবই স্যাটিসফাইড হয়েছি। এখন এই কোশ্চিন থেকে আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, যদি আপনি প্রশ্নের আনসার করতে পারেন আমি খুবই মানে আই ফিল ভেরি বেটার টু ইয়ার আনসার। দেন আমি তা ওনাকে জাস্ট কোশ্চেন আমাকে দিলেন, আমি প্রশ্নটা জাস্ট এই পুরো কোশ্চেন কিন্তু আমি আগের রাতে এটা সলভ করে গিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু আমরা কবিতা, আপনার ড্রামা, তারপরে সিমিলি, মেটাফোর থেকে শুরু করে ফিগার অফ স্পিচ, এগুলো সবগুলো কিন্তু প্রিপারেশান নিয়ে গেছিলাম আর কি। আপনাকে সব ধরনের বিষয়গুলো নিয়ে প্রিপারেশান নিয়ে যেতে হবে, হ্যাঁ। আর আপনাকে কোন ধরনের ম্যাডাম বা কোন ধরনের স্যার পড়বে, আসলে কোন ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করবে, সে বিষয়গুলো কিন্তু মূলত আলোচনায় আসে। তো অ্যানিওয়ে আমি এই বিষয়গুলো নিয়ে একটু পরে কথা বলবো। দেন আমাকে প্রশ্ন করলে একটা প্রিপোজিশন থেকে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি জাস্ট প্রিপোজিশন আনসারটা করেছিলাম। দেন বলছে মে ইউ কাম এগেন। আমি থ্যাংক ইউ জানালাম এবং জানানোর পরে আমি চলে আসলাম এবং আমাকে খুব ভালো লাগলো। এবং আমি তাদের আসার পরে আমার যে যারা বসেছিল আমাকে জিজ্ঞাসা করলেন, আমি কর্ডিয়ালি তাদের সঙ্গে কথা বললাম এবং তারা আমার কথা শুনে খুবই একটু শান্তবোধ করলো এবং বিকুল হলো, একটু শান্ত হলো এবং জাস্ট এবং আমাকে একটু তারা বললো ভাই আপনার জব হয়ে যায়। আমি বললো সবারই জব হবে ইনশাল্লাহ, যেহেতু কম ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই। তারপর আমি চলে আসলাম, দেখি আমার ফ্রেন্ড ওরা দুইজনে বেড়ে আসছে। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, আমার ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড রাশিলকে জিজ্ঞাসা করলাম ওর ভাইবাটা কেমন হয়েছে। ও বলছে অনেক সুন্দর হয়েছে, ওকে তেমন কোনো প্রশ্ন করা হয়নি, কোশ্চেন থেকে একটু প্রশ্ন করা হয়েছিল আর ফিগার অফ স্পিচ থেকে একটু প্রশ্ন করেছিল এ আর কি। এবং তার কাগজপত্র দেখে তাকে ছেড়ে দিয়েছে আর কি। আর কবিতা থেকে একটু বলেছিল যে কবিতার কোনো লাইন তার মুখস্থ আছে কিনা, এই কবিতার যে পারে সেই কবিতা থেকে ও একটু লাইন বলার চেষ্টা করেছিল। দেন আমার আরেক ফ্রেন্ড আফাজউদ্দিন সাহেব, যে পরীক্ষায় আসলে ভাইবা বোর্ডে তাকে ফেল করে দেওয়া হয়েছিল, চূড়ান্তভাবে ভাইবা যখন রেজাল্টটা হলো দেখলো তার নাম আসেনি এবং সে খুব আপসেট ফিল করছে।
জাস্ট আমি বিষয়টা জানার চেষ্টা করেছিলাম যে আসলে প্রথমে যখন সে আসে তাকে কোন ধরনের প্রশ্ন করা হয়েছিল। আমার বন্ধু একটু হুজুর টাইপের, সে কিন্তু আগে থেকে এই পায়জামা, পাঞ্জাবি, টুপি, পাগড়ি এগুলো পরে থাকে, এগুলো সে পরেই গিয়েছে আর কি, ওগুলো পরিধান করে সে ভাইবা বোর্ডে গিয়েছে। তাকে তার যে ভাইবা বোর্ডে যিনি প্রধান ছিলেন, এক ম্যাডাম ছিলেন, ম্যাডাম তো আসলে হুজুর টাইপের স্টুডেন্টদের ওরকম তো অনেকে অ্যাকসেপ্টেবল করে না। আর বেসিক্যালি ওইখানে যে বিষয়টা দাঁড়িয়েছিল আমি দেখেছি বা ওনার কাছে শুনেছি আর কি। তো ওকে ইতিহাস থেকে সাধারণত প্রশ্ন করা হয়েছিল, মুক্তিযুদ্ধ ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক, এইগুলো একটু অবান্তর প্রশ্ন করা হয়েছিল। বাট ও গিয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পড়ে, ইংলিশ ডিপার্টমেন্টের জন্য প্রশ্ন তাকে না করে জাস্ট তাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিষয় থেকে তাকে প্রশ্ন করা হয়েছে। এতে সে আপসেট, ও আগেই বলেছিল আমাকে মনে হয় পাশ করাবে না আর কি। তো ফাইনালি আমি একটু বললাম যে না, আসলে সবাইকে পাশ করাবে। পরিশেষে যে রেজাল্টটা আসলো সেখানে আসলে তাকে চূড়ান্তভাবে ফেল করানো হয়েছে। আর আমার বন্ধু ক্লোজ ফ্রেন্ড রাসেল, তাকে যে কলেজে সে টিকেছিল এবং হাই স্কুলে চাকরি হয়ে গেছে, কলেজে টিকেছিল, কলেজের পরীক্ষা সে ভালো দিয়েছিল, বাট কলেজে সে টিকতে পারেনি ভাইবা বোর্ডে। তো সে বলছে কেন টিকতে পারলাম না, কিছু বুঝতে পারলাম, এটা সর্বশেষ। তো রাজশাহী জেলাতে আমাদের সময় ইংলিশ ডিপার্টমেন্ট থেকে সাধারণত ৭৭ জন টিকেছিল। সর্বোচ্চ নাম্বার ছিল আপনার ৮৮, সর্বোচ্চ নাম্বার ছিল সম্ভবত ৮৮, আর সর্বনিম্ন নাম্বার ছিল ৫৩ নাম্বার ছিল আর কি, এই অবস্থা। হ্যাঁ, আর ৫৩ নাম্বার ছিল। আর আরেকটা বিষয় যেটা দাঁড়াচ্ছে, আসলে নাম্বার এগুলো তেমন কিছু না, চয়েসের উপর ভিত্তি করে সাধারণত স্কুল পাওয়া যায় আর কি। তো সুতরাং নাম্বার যেটাই আসুক না কেন, চাকরি সবার হবে, এই আশা আমি ব্যক্ত করছি। তো আমরা সবাই সবার প্রিপারেশন নিব, ভাগ্যের উপর ছেড়ে দেব, মহান আল্লাহ পাক যার যেখানে রিজিক লিখে রেখেছেন সেখানে তার চাকরি হবে বা কর্মসংস্থান হবে, এটাই হচ্ছে সর্বশেষ কথা আর কি। তো আর কলেজ লাইফে, কলেজে টিকেছিল মাত্র 6 জন, এর মধ্যে 2 জন টিকেছিল ফিমেল ক্যান্ডিডেট, আর বাকি 4টা ছিল সাধারণত বয় ক্যান্ডিডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। আমার ভাইবা বোর্ডের অভিজ্ঞতার পাশাপাশি একটু ডিটেলস বলার চেষ্টা করলাম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে কথা বলবো। কোনো কিছু জানার থাকলে আমার এখানে কমেন্ট করলে আমি ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব এবং আশা করব যেন আপনাদের ভাইবা যে চূড়ান্তভাবে ভালো হয় এবং সবাই যেন আপনারা টিকে যান এবং ভালোভাবে আর কি, সর্বশেষ যে বিষয়টা জানাবো যে ভালোভাবে যেন আপনারা ভাইবা দিতে পারেন এবং ভাইবা শেষে যেন আপনাদের মনোনীত যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে যেন আপনারা জবটা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনোভাবে আপনার টেম্পার হারানো যাবে না। ইউ শুড নেভার লুজ ইউর টেম্পার in any situation. If you don't control yourself, you cannot get your desired job. So you should be cool and be mindful to your answer, and you must be attentive what your teachers or others person asked your question. So thanks a lot. অ্যান্ড আরেকটা বিষয় যে যখন আপনারা বের হয়ে আসবেন তখন কোনো সময় আপনার ব্যাকসাইড দেখিয়ে বের হয়ে আসা যাবে না। আমার দিকে একদম ম্যাডাম দাঁড়িয়েছিলেন এবং আমি দেখেছিলাম এবং এর পূর্বে আমাকে বড় ভাই ব্রাদার আমাকে জানিয়েছিলেন যে এই বিষয়টি কিন্তু অনেক সময় জিজ্ঞাসা করে থাকে। বিশেষ করে আমি যখন এনএসআই পরীক্ষায় ভাইবা দিয়েছিলাম সেখানে কিন্তু আমাকে এই বিষয়টা অবগত করেছিল, বাট আমি কিন্তু ওই ব্যাকসাইডটা দিকে আসছিলাম হয়তোবা, যার কারণেই এই চাকরিটা হয়নি। জাস্ট আমি ওইখান থেকে একটু অনুপ্রেরণা নিয়েছি। আর যে শু পরে যারা যাচ্ছে সাধারণত শুটা যেন কোনো ধরনের শব্দ না করে সেইভাবে আপনাকে যেতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে আপনারা হিজাব পরে যেতে পারেন অথবা বোরকা পরে যেতে পারেন। আর একটা বোরকার প্রতি তো অনেক লোকের চুলকানি থাকে আর কি, একটা দিনের জন্য আপনি হয়তো বা বোরকা না পরে হিজাব পরেও যেতে পারেন। আর যারা হুজুর টাইপের লোক ভাই, আপনাদের রিকোয়েস্ট করতেছি একটা দিনের জন্য আপনি হয়তোবা ফর্মাল ড্রেস পরে যান, ওই দিনে আপনার পাঞ্জাবি পরার প্রয়োজন বা টুপি লাগানোর কোনো প্রয়োজন নাই। তারপর অনেকে চাকরি হয় হয়তোবা ওই ধরনের ক্যান্ডিডেট বা ওই ধরনের ভাইবা বোর্ডে আপনি গেলেন যারা হুজুর টাইপদের লোকদের পছন্দ করেন না, যে ম্যাডাম বা স্যার
অথবা দেখছি অন্যভাবে একটু চুলকানি রয়েছে আর কি। হ্যাঁ, সুতরাং আমি বলবো যে আপনারা সাধারণত ফর্মাল ড্রেস পরে যাবেন, ইন করে যাবেন, টাই টু লাগানোর দরকার নেই। যদি ইচ্ছা মনে হয় টাই লাগাতে পারেন। আর মেয়ে যারা আছেন আপনারা শাড়ি পরে যাবেন অথবা ফর্মালভাবে যাবেন, থ্রি পিস পরে যাবেন। কিন্তু বোরকা পরে গেলে অসুবিধা নাই, হিজাব পরে যাবেন। বাট এই বোরকা মুখ ঢেকে এগুলো তারা কিন্তু অ্যাকসেপ্টেবল করে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। মে আল্লাহ ব্লেস ইউ, সি ইউ এগেন। হ্যাঁ, টেক মাই কর্ডিয়াল লাভ অ্যান্ড সালাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।